2025 সালের সেই নিস্তব্ধ রাত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। ঘাতকরা ভেবেছিল সীমান্ত পার হলেই তারা ধরাছোঁয়ার বাইরে, কিন্তু নিয়তি তাদের জন্য অপেক্ষা করছিল পশ্চিমবঙ্গের এক অন্ধকার অলিগলিতে। এসটিএফের শ্বাসরুদ্ধকর অভিযানে অবশেষে বন্দী হল দুই মূল ঘাতক, ফয়সাল আর আলমগীর। কিন্তু এই গ্রেফতার কি শুধুই পুলিশের সাফল্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রক্তহীন করা রাজনৈতিক অঙ্ক? আপনি যা দেখছেন সত্য কি তার চেয়েও ভয়াবহ? আজ আমরা উন্মোচন করব সেই নীল নকশা, যা কেবল খুনিদের নয় বরং পর্দার আড়ালের আসল মাস্টারমাইন্ডদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলবে। প্রস্তুত হন, কারণ পরবর্তী কয়েক মিনিট আপনার হিম হওয়ার অবস্থা হতে পারে। বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের পর যখন দেশ নতুন এক গন্তব্যের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই রাজপথ রঞ্জিত হল শরীফ ওসমান হাদির রক্তে। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র হিসেবে তিনি কেবল একজন বক্তা ছিলেন না, বরং তিনি ছিলেন এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তার এই প্রস্থান বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি করেছে তা অপরিণমীয়। কিন্তু এই হত্যাকাণ্ডের ধরন আমাদের এক রহস্যের গোলক ধাঁধায় ফেলে দেয়। অনুসন্ধানী সাংবাদিকতায় আমরা দেখেছি এই ধরনের হাই প্রোফাইল খুনের পেছনে সবসময়ই কোনো শক্তিশালী রাজনৈতিক শক্তির ইশারা থাকে। হাদিকে কেন টার্গেট করা হলো? তিনি কার পথের কাটা হয়ে দাঁড়িয়েছিলেন? পটুয়াখালীর ফয়সাল করিম মাসুদ ওরফের রাহুল এবং ঢাকার আলমগীর, এই দুজন ছিলেন স্রেফ ঘাতক মাত্র, কিন্তু তাদের পরিচয় যখন বেরিয়ে আসে ছাত্রলীগের সাবেক ক্যাডার হিসেবে, তখন পুরো ঘটনার মোড় ঘুরে যায়। এটি কি কোনো পুরনো রাজনৈতিক আক্রোশ, নাকি নতুন বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার এক ভয়াবহ প্রচেষ্টা? হত্যাকাণ্ডের পর ফয়সাল এবং আলমগীর যেভাবে উধাও হয়ে গেল, তার রীতিমতো সিনেমার গল্পকেও হার মানায়। বাংলাদেশ পুলিশের গোয়েন্দা জাল ছিঁড়ে তারা কিভাবে মেঘালয় সীমান্তে পৌঁছল? মেঘালয়ের দুর্গম পাহাড়ি অঞ্চল এবং ঘন বনজঙ্গল ব্যবহার করে তারা ভারতে প্রবেশ করে। এই ধরনের অপারেশন কোনো সাধারণ অপরাধীর পক্ষে একা করা সম্ভব নয়। এখানে কাজ করেছে একটি সুশৃঙ্খল নেটওয়ার্ক। ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জানিয়েছে, এই খুনিরা অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতের বিভিন্ন প্রদেশে আত্মগোপন করেছিল। তারা বারবার তাদের অবস্থান পরিবর্তন করেছে, পরিচয় গোপন রেখেছে এবং হয়তো কোনো স্থানীয় শক্তির আশ্রয়ও পেয়েছে। প্রশ্ন জাগে, এই দীর্ঘ সময় ধরে তাদের আর্থিক এবং লজিস্টিক সাপোর্ট দিল কে? এই রহস্যের জট খুললে হয়তো অনেক রাঘব বোয়ালের নাম সামনে চলে আসবে, যা শুনলে অনেকেরই হিম হওয়ার অবস্থা হতে পারে। দীর্ঘদিন আত্মগোপন করার পর হঠাৎ কেন তারা বনগাঁ সীমান্তে ফিরে এলো? ভারতীয় গোয়েন্দাদের দাবি, তারা পুনরায় বাংলাদেশে প্রবেশের ছক কষছিল। সম্ভবত তারা মনে করেছিল যে ওপারে পরিস্থিতি তাদের অনুকূলে, অথবা তাদের কোনো নতুন অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হচ্ছিল। কিন্তু ভারতীয় স্পেশাল টাস্ক ফোর্সের কাছে আগাম তথ্য ছিল। শনিবার দিবারাতে যখন বনগাঁর সেই গোপন আস্তানায় অভিযান চালানো হয়, তখন খুনিরা পালানোর কোনো পথ পায়নি। ফয়সাল এবং আলমগীরকে হাতে নাতে গ্রেফতার করার পর তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন বেরিয়ে আসে অবৈধ অনুপ্রবেশের সুনির্দিষ্ট ধারা। কিন্তু আমাদের নজর শুধু তাদের গ্রেফতারে নয়, বরং তাদের এই মুভমেন্টের পেছনের কারণ বিশ্লেষণে। তারা কি বাংলাদেশে ফিরে এসে কোনো বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরির নীল নকশা বাস্তবায়ন করতে চেয়েছিল? দর্শক, ভিডিওর আরও গভীরে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ। এই ধরনের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট এবং ইনডেপথ অ্যানালিসিস পেতে আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ এখনই সাবস্ক্রাইব করুন। ইতিহাস আমাদের শিখিয়েছে, রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার অনেক সময় আইওয়াশ বা লোক দেখানো নাটকে পরিণত হয়। আপনাদের মনে আছে 2018 সালে ইস্তাম্বুলের সেই রক্তহীন করা জামাল খাশোগি হত্যাকাণ্ডের কথা? গোটা বিশ্ব যখন ক্ষোভে ফেটে পড়ল, তখন সৌদি প্রশাসন তড়িঘড়ি করে কিছু ধারাটি খুনিকে গ্রেফতার করল এবং কয়েকজনের ফাঁসিও দিল। বিশ্বকে দেখানো হল যে বিচার হয়েছে, কিন্তু আসল সত্য কী ছিল? আসল হুকুমদাতা এবং হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড মোহাম্মদ বিন সালমানকে কেউ স্পর্শ করতে পারেনি। হাদি হত্যাকাণ্ডের ক্ষেত্রেও কি আমরা একই মডেল দেখতে যাচ্ছে? ফয়সাল এবং আলমগীর হয়তো সেই হাত যারা ট্রিগার চেপেছে, কিন্তু সেই মস্তিষ্কটি কোথায় যারা এই খুনের পরিকল্পনা করেছে? এখানেই ইনভেস্টিগেটিভ জার্নালিজমের বড় প্রশ্নটি সামনে আসে। জামাল খাশোগির শরীরে যেমন বিষাক্ত ইনজেকশন পুশ করা হয়েছিল, শরীফ ওসমান হাদির রাজনৈতিক ক্যারিয়ার এবং জীবনকেও কি একইভাবে বিষাক্ত কোনো ষড়যন্ত্রের নীল নকশায় বিদ্ধ করা হয়েছে?
সৌদি আরবের সেই ঘটনার সাথে হাদি হত্যাকাণ্ডের কাঠামোগত মিল আমাদের শঙ্কিত করে তোলে। খাশোগি যেমন রাজ পরিবারের ভেতরের খবর জানতেন, হাদিও কি এমন কোনো পর্দার আড়ালের ষড়যন্ত্র জেনে ফেলেছিলেন যা ফাঁস হলে ক্ষমতার তাসের ঘর ভেঙে পড়ত? শুধু ভাড়াটে খুনিদের বিচার করলেই কি হাদির আত্মা শান্তি পাবে? বাংলাদেশের বিচার ব্যবস্থাকে এখন প্রমাণ করতে হবে যে এটি কোনো ধামাচাপা দেওয়ার চেষ্টা নয়, বরং প্রকৃত অপরাধীকে খুঁজে বের করার লড়াই। এই পর্দার আড়ালের ষড়যন্ত্র নাশাত করতে হলে আমাদের আরও গভীরে যেতে হবে, কারণ হুকুমদাতারা যখন ধরাছোঁয়ার বাইরে থাকে তখন বিচার ব্যবস্থা স্রেফ একটি প্রহসনে পরিণত হয়। ভূ রাজনৈতিক এই দাবার বোর্ডে ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন এক অগ্নি পরীক্ষার মুখে। ফয়সাল এবং আলমগীরের ভারতের বনগাঁ সীমান্তে ধরা পড়া কেবল একটি সাধারণ গ্রেফতার নয়, এর পেছনে থাকতে পারে দীর্ঘমেয়াদী কোনো ইন্টেলিজেন্স শেয়ারিং অথবা কোনো গোপন পলিটিক্যাল ডিল। প্রশ্ন উঠছে, ভারত কি এই ঘাতকদের স্রেফ অপরাধী হিসেবে হস্তান্তর করবে, নাকি তাদের কাছে থাকা তথ্যগুলো কোনো কূটনৈতিক দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে? তারেক রহমানের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ভারতকে এই খুনিদের হস্তান্তরে বাধ্য করা এবং একই সাথে দেশের ভেতরে থাকা তাদের গডফাদারদের মুখোশ উন্মোচন করা। যদি এই প্রক্রিয়ায় কোনো শৈথিল্য দেখা যায়, তবে জনগণের মনে এই ধারণা বদ্ধমূল হবে যে ক্ষমতার পালাবদল হলেও খুনের রাজনীতির মাস্টারমাইন্ডরা সবসময়ই ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। আমরা যখন এই প্রতিবেদনটি তৈরি করছি, তখন আমাদের কাছে আরও কিছু গোপন তথ্য আসছে। শোনা যাচ্ছে এই ঘাতকদের গ্রেফতারের পেছনে হয়তো কোনো বড় ধরনের রাজনৈতিক ডিল বা সমঝোতা কাজ করছে। যদি সত্যি এমন হয় যে মূল হোতাদের বাঁচানোর জন্য এই গ্রেফতারকে একটি শিল্ডের হিসেবে ব্যবহার করা হচ্ছে, তবে তা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। হাদির রক্ত যেন বৃথা না যায় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। শরীফ ওসমান হাদি কেবল একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন হাজারো তরুণের প্রতিচ্ছবি। ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরের এই পরিণতি দেশের অন্য সব অপরাধীদের জন্য একটি কড়া সতর্কবার্তা হওয়া উচিত। সীমান্ত পার হলেই যে পাপ থেকে মুক্তি পাওয়া যায় না, তা আজ প্রমাণিত। আমাদের দাবি পরিষ্কার, কেবল অস্ত্রধারী খুনিদের নয়, বরং সেই নেপথ্যের কারিগরদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, যারা সীমান্ত পার হতে এই খুনিদের অর্থ এবং শক্তি জুগিয়েছিল। তদন্ত যেন কেবল ফয়সাল আর আলমগীরের মধ্যে সীমাবদ্ধ না থাকে, তাদের রিমান্ডে নিয়ে কঠোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করে আনতে হবে সেই হুকুমদাতাদের নাম। বিচারের নামে কোনো প্রহসন এদেশের সচেতন জনতা মেনে নেবে না। আজকের এই সংকটকালীন সময় আমরা যদি চুপ করে থাকি, তবে আগামীর ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আমাদের মনে রাখতে হবে, ফয়সাল আর আলমগীরের মতো ঘাতকরা স্রেফ মরণ কামড় দেওয়া বিষধর সাপের লেজ মাত্র। আসল বিষদান্ত লুকিয়ে আছে সেই সব রাঘব বোয়ালদের মুখে, যারা ড্রয়িং রুমে বসে এই হত্যার নীল নকশা এঁকেছে। এই ঘাতকদের গ্রেফতারের খবর যেন আমাদের আসল লক্ষ্য থেকে বিচ্যুত না করে। এই হত্যার নেপথ্যে থাকা সেই অর্থনৈতিক যোগানদাতা এবং রাজনৈতিক প্রশ্রয়দাতাদের আইনের আয়ত্তায় না আনা পর্যন্ত রাজপথ শান্ত হবে না। প্রতিটি বিপ্লবী জনতাকে আজ অতন্ত্র প্রহরীর মতো জেগে থাকতে হবে, যেন কোনো অন্ধকার হাত এই বিচারের প্রক্রিয়াকে শ্বাসরোধ করে হত্যা করতে না পারে। ভাড়াটে খুনিরা আজ খাঁচায় বন্দী, কিন্তু তাদের পেছনে সুতো নাড়ানো সেই অদৃশ্য হাতগুলো কি এখনও মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে?